এইবারের গল্পটা কিন্তু ভাগে ভাগে আসবে, কারণ আমরা কথা দিয়েছিলাম আমরা বড় গল্প নিয়ে আসব। তাই আজ নিয়ে এসেছি নিহার রঞ্জন গুপ্তর লেখা কিরিটির রহস্য রোমাঞ্চকর গল্প হাড়ের পাশা। আমাদের চ্যানেলে আবার স্বাগত জানাই সকল শ্রোতা বন্ধুদের। আজকের গল্পটি আমরা নিয়েছি নিহার রঞ্জন গুপ্ত রচিত কিরিটি অমনিবাস প্রথম খণ্ড থেকে। গল্প পাঠে এবং অন্যান্য কিছু চরিত্রে আছি আমি সায়ক। কিরিটির ভূমিকায় আছে আপনাদের সকলের প্রিয় সায়ন। এই গল্পে প্রথমবারের জন্য অভিনয় করেছেন মনোজিৎ দে এবং তমাল ভঞ্জ। তাহলে শুরু হচ্ছে কিরিটির রহস্য কাহিনী হাড়ের পাশা। কিরিটি একটা ঘর খুঁজছিল শ্যামবাজার অঞ্চলে। শুধু শ্যামবাজার অঞ্চলেই নয়, বিশেষ করে শ্যামবাজার ট্রাম ডিপোর কাছাকাছি কোনো একটা জায়গা হলেই যেন তার ভালো হয়। যে সময়কার কথা বলছি তখনও কলকাতা শহরে ভাড়াটে বাড়ি পাওয়ার বিভ্রাটটা এখনকার মতো এতটা প্রকট হয়ে ওঠেনি। রাস্তায় যেতে যেতে অনেক টুলেটি চোখে পড়ত। নির্দিষ্ট অঞ্চলে দু একটা ঘর যে কিরিটি পায়নি তাও নয়, কিন্তু ঠিক পছন্দসই হচ্ছিল না যেন। বিশেষ করে নির্দিষ্ট একটা পরিধির মধ্যে নয়। কিরিটি যে একটা ঘর খুঁজছিল ওই অঞ্চলে, তার কারণও অবশ্য একটা ছিল, কিন্তু সেটা ক্রমশ প্রকাশ্য। এমন সময় অকস্মাৎ একদিন দুপুরে ডালহাউসি স্কোয়ার অঞ্চলে কলেজের একদা সহপাঠী সত্য শরণের সঙ্গে একটা চলমান ট্রামে দেখা হয়ে গেল কিরিটির। এবং কথায় কথায় সত্য শরণ শ্যামবাজার অঞ্চলেই থাকে শুনে তাকেও ঘরের কথা বলায় সত্য শরণ বলল, আমরা ন্যায়রত্ন লেনে যে মেস বাড়িটা থাকি সেখানে বেশ কিছুদিন হলো একটা ঘর খালি পড়ে আছে। আর সত্যি কথা বলতে কি, ওই ঘরটা দোতলার মধ্যে সবচাইতে ভালো ঘর। ঘরটা বেশ আকারে বড় আছে এবং দক্ষিণটা খোলা। বাহ, চমৎকার। এই এই তাহলে এই ঘরটা আমার জন্য ঠিক করে দাও ভাই। কিরিটি অতিমাত্রায় যেন উৎসুক হয়ে ওঠে। সেজন্য আটকাবে না, তুমি আগে ঘরটা দেখে নাও। দেখে নিয়ে যদি পছন্দ হয়ে যায় ঘরটা, তাহলে কথা বলে নেবে। তাছাড়া মালিক খুব একটা মন্দ লোক নয়, ঘর ভাড়া দিয়েও দেবে। আরে পছন্দ ঠিক হয়ে যাবে, অন্তত তোমার মুখে শুনে তো তাই মনে হচ্ছে। তুমি বলো ঘরটা আজই পাওয়া যায় কি না, তাহলে সন্ধ্যার পর তোমার সঙ্গে গিয়ে দেখা করব। ব্যাপার কি হে, তোমার যে দেখছি একেবারে তস হয়েছে না। তা তোমার ওই শিয়ালদার বাণীভবন মিশে কি হলো? হ্যাঁ, সেকালে ঠিক সুবিধা হচ্ছে না ভাই, তাই অনেক দিন থেকেই ছেড়ে দেবো ভাবছি। বেশ, তাহলে চলো আমার সাথে, আমি তো বাসাতেই ফিরছি। ঠিক আছে, তাই চলো। শুভস্য শীঘ্রম। দুপুরের কর্মব্যস্ত কলকাতা শহর। ট্রাম চলছে টুংটুং ঘণ্টা বাজিয়ে শ্যামবাজারের দিকেই। ঘরটা দেখে কিরিটির বিশেষ পছন্দ হয়ে গেল। ন্যায়রত্ন লেনের এমন একটা ঘর পাওয়া যাবে এবং একেবারে ঠিক এতটাই মনোমতো জায়গায় কিরিটি সেটা ভাবেনি, আশাও করেনি। অদ্ভুত যোগাযোগ। দিন কয়েক আগে কিরিটির পূর্ব পরিচিত শ্যামপুকুর থানার ওসি বিকাশ সেনের ওখানে কিরিটি নিজেই করতে গিয়েছিল। বলতে গেলে এক প্রকার তার নিজের কৌতূহলেই। গত 3 মাসের মধ্যে শ্যামবাজার ট্রাম ডিপোর আশেপাশে 3টি অত্যন্ত রহস্যজনক হত্যাকাণ্ড ঘটেছে। 3 জন নিহতের মধ্যে একজন অবাঙালি বিহারি মধ্যবয়সী, একজন অল্প বয়সী পাঞ্জাবি মুসলমান
ও সর্বশেষজন ৩৫-৩৬ বছরের একজন বাঙালি যুবক। এবং কোনোবারই মৃতদেহে কোনো রকম আঘাতের চিহ্ন পাওয়া যায়নি, কেবল প্রত্যেকেরই গলায় একটা সরু কালো দাগ দেখা গেছে মাত্র। এবং করোনার্স রিপোর্ট বলছে শ্বাসরোধে মৃত্যু সংঘটিত হয়েছে। নির্দিষ্ট একটি অঞ্চলের এবং বলতে গেলে নির্দিষ্ট একটি পরিধির মধ্যে গত ৩-৪ মাসের মধ্যে ৩টি রহস্যজনক হত্যাকাণ্ড, এবং প্রত্যেকেরই শ্বাসরোধে মৃত্যু ও প্রত্যেকেরই গলায় একটি করে সরু কালো দাগ। সংবাদপত্রে প্রকাশিত ওই সংবাদটি কিরিটির কৌতূহলকে বিশেষভাবে নাড়া দেয়, এবং ওই অঞ্চলের থানার অফিসার বিকাশের সঙ্গে কিছুটা পূর্ব পরিচয় থাকায় শেষ পর্যন্ত কৌতূহলের বশবর্তী হয়েই কিরিটি বিকাশের ওখানে গিয়ে এক সন্ধ্যায় হাজির হয়। একথা সে কথার পর আসল কথা উত্থাপন করায় বিকাশেন বলেন, ব্যাপারটা যেন আগাগোড়াই মিস্টিরিয়াস কিরিটি। অনেক অনুসন্ধান করেও কোনো হদিশ করতে পারিনি আজ পর্যন্ত। কিন্তু একটা ব্যাপার লক্ষ্য করেছো বিকাশ, ৩টি হত্যা ব্যাপারে মাইনিউটলি অবজার্ভ করলে একটা কথাই মনে হয় না, কি কোথাও যেন একটি অদৃশ্য যোগসূত্র এই হত্যা ব্যাপারগুলোর মধ্যে বর্তমান আছে। তুমি যেন বেশ একটু ইন্টারেস্টেড বলেই মনে হচ্ছে রায় ওই ব্যাপারে। সত্যি কথা বলতে কি সেন, সেই জন্যই আমার আশা। তা বেশ, তো দেখো না যদি কোনো কিনারা করতে পারো ব্যাপারটার। আমরা পুলিশ বাধ্য হয়ে হাত ধুয়ে বসে আছি ও ব্যাপার। বলাই বাহুল্য সেই রহস্যপূর্ণ ব্যাপারটার একটা ভালো করে অনুসন্ধান করবার মতলবেই তারপর থেকে কিরিটি ওই অঞ্চলে একটা থাকবার আস্তানা খুঁজছিল। কারণ তার ধারণা হয়েছিল ওই হত্যার ব্যাপারগুলোর পেছনে বিশেষ কোনো একটা রহস্য আছে, এবং ওই রহস্যের কিনারা করতে হলে আগেই ওই ঘটনার জায়গার আশেপাশে বা কাছে কোথাও তাকে কিছুদিন ডেরা বেঁধে তীক্ষ্ণ নজর রাখতে হবে। ট্রাম চলেছে মন্থর গতিতে। কিরিটির আত্মচিন্তায় বাধা পড়ল হঠাৎ সত্য স্মরণের কথায়। ভাই কিরিটি, তোমাকে একটা কথা আগে থেকে খুলে বলে রাখাই ভালো। কি বলো তো? বলছিলাম যে ঘরটা পাওয়া যাবে ঠিকই, বাড়িওয়ালা ভাড়াটে পেলে ঘরটা দিয়ে দেবে, কিন্তু কিন্তু কি বলো না ভাই, কি বলতে চাও? না মানে এই ঘরটার সম্পর্কে একটা কথা তোমাকে বলার ছিল। আসলে এই ঘরে যিনি আগে বাস করতেন, মানে আমাদের অনিল বাবু, আজ থেকে ঠিক 1 মাস আগে একদিন ভোরবেলা থেকে তাকে খুঁজে পাওয়া যায় না। তারপর তাকে খুঁজতে খুঁজতে তার মৃতদেহ আবিষ্কৃত হয় শ্যামবাজার ট্রামরিপোর সামনে একটা লাল দোতলা বাড়িটার কারি বারান্দার নিচে। সংবাদপত্রে খবরটা প্রকাশিত হয়েছিল, তোমার চোখে পড়েছে কিনা আমি জানি না। সত্য স্মরণের কথায় কিরিটি চমকে ওঠে। ওই অঞ্চলের শেষ হত্যাকাণ্ডটির কথা মনের পাতায় সঙ্গে সঙ্গে ভেসে ওঠে। অদ্ভুত যোগাযোগ। মনের কৌতূহল দমন করে কিরিটি শান্ত কণ্ঠে বলে, তাতে আর হয়েছে কি? না, বলছিলাম আর কি, হাজার হলো তুমি আমার বন্ধু মানুষ, তোমাকে সব কথা খুলে বলাই ভালো। আর তাছাড়া ওই ঘরটার পাশেই আমি থাকি কি না। বটে। তা ভদ্রলোক মানে সেই অনিল বাবুর সঙ্গে তোমার নিশ্চয়ই আলাপ পরিচয় ছিল সত্য? হ্যাঁ, একটা তো ছিল বই কি। আর জানো, এই জন্য পুলিশ আমাকে প্রশ্ন করে কম হ্যারাসমেন্ট করেনি। অনিল বাবু তোমাদের ওখানে কতদিন ছিলেন? তা প্রায় 1 মাস 10 তো হবেই। তাই তো বলছিলাম, যেরকম একজন শান্ত শিষ্ট নিরীহ নিপাট ভদ্রলোক এইভাবে মারা যাবে
সত্যিই ভাবা যায় না। জীবন মৃত্যুর কথা তো বলা যায় না সত্য স্মরণ। তাছাড়া কার জীবনে কখন কোন পথে কোন আকস্মিক ঘটনার আবির্ভাব ঘটে কেউ তো তা বলতে পারে না। তা যা বলেছ ভাই। তাছাড়া হয়তো এমনও হতে পারে তোমরা তার সম্পর্কে যতটুকু জানতে তার বাইরে এমন কোনো ব্যাপার হয়তো তার জীবনে ছিল যেখানে তার এই আকস্মিক মৃত্যুর কোনো যোগসূত্র ছিল। কিরিটির কথায় সত্যস্মরণ হঠাৎ যেন চমকে ওঠে। আশ্চর্য, তো তুমি তুমি কি করে জানলে এই কথাটা কিরিটি? কিরিটিও কম বিস্মিত হয়নি সত্যস্মরণের ওইভাবে হঠাৎ তার কথায় চমকে ওঠায়। নিছক কথার পিঠে কথা হিসেবেই কথাটা কিরিটি বলেছিল। তার পরক্ষণে মৃদু কণ্ঠে বলে, এর মধ্যে আর জানাজানির কি আছে? এ তো অনুমান মাত্র, আর এমন কিছু অসম্ভব নয়। আমি অবশ্য পুলিশকে কিছুই বলিনি। পুলিশের ব্যাপার তো তুমি জানোই, তিলকে তাল করতে ওরা সিদ্ধহস্ত। তাই ওদের যত এড়িয়ে চলা যায় ততই মঙ্গল, ততই বুদ্ধিমানের কাজ। সত্যস্মরণের কথায় কিরিটি বেশ যেন একটু চাঞ্চল্য অনুভব করে এবং আরও একটু ঘেঁষে বসে প্রশ্ন করে, এই সত্যি কোনো ইন্টারেস্টিং ব্যাপার কিছু ছিল নাকি তোমাদের সেই অনিলবাবুর জীবনে? তেমন কিছু না অবশ্য। সত্যস্মরণ এবারে আমতা আমতা করে জবাব দেয়। কিরিটি বুঝতে পারে সত্যস্মরণ ঝোঁকের মুখে হঠাৎ কথাটা শুরু করে এখন কোনো কারণে এড়িয়ে যেতে চাইছে। কিরিটি তাই এবারে বন্ধুকে যেন একটু উৎসাহ দেবার চেষ্টা করেই একটু নরম সুরেই বলে, বলোই না, শোনাই যাক না। প্রেম প্রেম ঘটিত কিছু নাকি? হ্যাঁ। আশ্চর্য, সত্যিই তাই। বাট হাউ দ্য ডেভিল ইউ কুড গেস? আন্দাজে অন্ধকারে ঢিল নিক্ষেপ করলেও লক্ষ্যভেদ করেছে। কিরিটি মৃদু হেসে জবাব দেয়, আরে ইয়ার, এমন কি কঠিন ব্যাপার? ইয়াং ম্যান, ওইটাই তো স্বাভাবিক। সত্যিই তাই। অনিলবাবুর জীবনে 7 বছর ধরে এক মধুর প্রেম কাহিনী ছিল। বটে। বিনতা দেবীর সঙ্গে ছিল অনিলবাবুর ভালোবাসা। অবস্থার উন্নতি না হওয়া পর্যন্ত বিবাহ হবে না, তাই চলছিল ওদের উভয় অপেক্ষার পালা। অনিলবাবু প্রায় আমাকে বলতেন, ছোট্ট একটা নিজস্ব নিরালা গৃহকোণ, ব্যাংকে কিছু টাকা ও শান্ত নিরুপদ্রব একটা জীবন। দীর্ঘ অপেক্ষার পর গত ফাল্গুনে তাদের বিবাহের সব কথা একেবারে ঠিকই হয়ে যায়। সামনের বৈশাখে তারা শুভ কাজটা সম্পন্ন করে ফেলবেন। এবং এই অনিলবাবু মারা যাবার ঠিক দিন 2 আগেও আমার সাথে এই আসন্ন উৎসব নিয়ে অনেক কথা হয়েছিল। অনিলবাবুর সেই পরিচিতা বিনতা দেবীর সঙ্গে তোমার আলাপ হয়নি? না, ফটোই দেখেছি কেবল, সাক্ষাৎ পরিচয় ঘটেনি। উভয়ের আসা যাওয়া ছিল না? ছিল, তবে একতরফা অনিলবাবুই যেতেন বিনতা দেবীর ওখানে। বিনতা দেবী কখনো এখানে আসেননি। তা অনিলবাবুর মৃত্যুর সংবাদ পেয়েও আসেনি? না, তবে তার দাদা এসেছিলেন ভাগলপুর থেকে। মেসে অনিলবাবুর জিনিসপত্র যা ছিল নিয়ে যেতেন। বিনতা দেবী কলকাতাতেই কোনো স্কুলে বুঝি শিক্ষায়িত্রীর কাজ করতেন? না, শুনেছি বাংলা গার্লস স্কুলের টিচার তিনি। ইতিমধ্যে গাড়ি শ্যামবাজারের কাছাকাছি এসে পড়ায় তখনকার মতো আলাপ আলোচনা বন্ধ হয়ে গেল। পরবর্তী স্টপেজে দুজনেই নেমে পড়ে। ন্যায়রত্ন লেনের নির্দিষ্ট বাড়িটি একটি সেমি মেস বাড়ি, সেটা আগেই সত্যস্মরণ বলেছে। বাড়িটা একটা সরু গলির একদম শেষ প্রান্তে। বাড়িটা দোতলা, নিচে 3টে আর ওপরে 4টে, সর্বসমেত 7টা ঘর। ওপরের 3টে ঘরের মধ্যে একটিতে থাকে ঘোরতর সংসারী হরবিলাসবাবু এবং শ্যামবাবু। দুজনেই বয়স্ক এবং দুজনেই কেরানির চাকরি করে। আর একটি ঘরে বাকি 3জন থাকে, 3জনেই অল্প বয়সী। জীবনবাবু একটা সিনেমা হলের গেটকিপার, মাইনে পান 30 টাকা আর একটি টিউশনিও করেন।
সুধাংশুবাবু একটা ওষুধ কোম্পানিতে নন মেডিকেল রিপ্রেজেন্টেটিভ, আর রজতবাবু একটা নামকরা ইন্স্যুরেন্স কোম্পানির ট্রাভেলিং এজেন্ট। বাসাটা সেমি মেস বলার কারণ এখানে থাকার ব্যবস্থা থাকলেও খাবারের ব্যবস্থা নেই। সেটা করতে বাসিন্দারা যান রাস্তার ট্রাম লাইনের ওপারে অন্নপূর্ণা হোটেলে। দুজন চাকর আছে, বলাই ও রতন। তারা খাবার আনা থেকে বাবুদের সব রকম ফুড ফরমাস খাটে। অন্নপূর্ণা হোটেলটি বেশ ভালো, ভাত, ডাল, সবজি, মাছ এবং মাঝে মাঝে মাংসও পাওয়া যায়। মালিক একজন ঢাকার লোক, নাম ভূপতিচরণ চাটুজ্জে। ভদ্রলোক দিন রাত মুখে পান রেখে জাবর কাটেন, তবে স্বভাব বেশ মিশুকে। খদ্দেরদের সুখ দুঃখ, সুবিধা অসুবিধার দিকে বেশ ভালোই খেয়াল রাখেন। মেজবাড়ির মালিকের নাম শ্রী শশীশেখর ভিষগ্রত্ন। তিনি একতলায় 3টি ঘর নিয়ে সপরিবারে থাকেন। স্বল্পভাষী এবং কালী সাধক। কথায় কথায় একটা কুৎসিত হাসি হাসেন, তবে নিঃশব্দে। পেশায় তিনি কবিরাজ। শশীশেখর বাবুর স্ত্রীর গলার স্বর কেউ কোনোদিন শুনেছে বলে জানা যায় না। সর্বক্ষণ 1 হাত লম্বা ঘোমটা টেনেই রাখেন, বাইরে বেশি বেরোন না। কবিরাজ মশাইয়ের 2 ছেলে মেয়ে, নাম অনিল শেখর ও অমলা। তারা যেমন সুন্দর দেখতে তেমনই সুঠাম তাদের চেহারা। শশীশেখরের এক ভাগ্নেও থাকে ওই বাড়িতে, নাম দ্বিজপদ। সে শশীশেখরের অ্যাসিস্ট্যান্ট কাম কম্পাউন্ডার। নিচে যে ঘরটি সবচেয়ে বড়, সেখানেই বিষকরত্ন মশাইয়ের রোগী দেখা থেকে শুরু করে ডিসপেন্সারি, ওষুধের কারখানা এবং দ্বিজপদের থাকা শোবার জায়গা। ওই ঘরের একদিকে চৌকির ওপর বসে শশীশেখর রোগী দেখেন এবং তাদের সাথে কথাবার্তা বলেন। মাসের 2 তারিখে তার শক্ত পাদুকার শব্দ তুলে দোতলায় উঠে যান বোর্ডারদের থেকে ভাড়া নেবার জন্য। সবার সামনে তার কুৎসিত হাসিটা হেসে দাঁড়ান এবং সবাই বিনা বাক্য ব্যয় ভাড়াটা মিটিয়ে দেয়। বলতে গেলে উপরের তলার অধিবাসীরা প্রতি মাসের 2 তারিখের ওই সময়টির জন্য যেন আগে থেকেই প্রস্তুত হয়েই থাকেন। দিন 15 হলো কিরিটি ওই বাড়িতে এসেছে এবং ইতিমধ্যে সকলের সঙ্গে অল্প বিস্তর আলাপ পরিচয় হয়ে গিয়েছে। সত্যশরণকে বাদ দিয়ে অন্যান্য বাদবাকি 5 জন সহ বোর্ডারদের মধ্যে একমাত্র ইন্স্যুরেন্সের দালাল রজতবাবুই যেন কিরিটির দৃষ্টি একটু বেশি আকর্ষণ করেছে। কিরিটির ঘরের এক পাশে থাকেন রজতবাবু ও অন্য পাশে সত্যশরণ। রজতবাবুর বয়স যাই হোক না কেন 30-31-এর বেশি নয় বলেই মনে হয়। রোগাটে ছিপছিপে গড়ন, উজ্জ্বল শ্যাম গাত্রবর্ণ, চোখ মুখে বুদ্ধির একটা অদ্ভুত ধারালো তীক্ষ্ণ দীপ্তি, চোখে স্বরূপ সোনার ফ্রেমের শৌখিন চশমা। ভদ্রলোকের বেশভূষাতেও সর্বদা একটা শৌখিন পরিচ্ছন্ন রুচির পরিচয় পাওয়া যায়। ইন্স্যুরেন্সের দালালিতে যে তার অর্থাগমটা ভালোই, ভদ্রলোকের চালচলন, আচার ব্যবহার ও রুচিবিলাস থেকেই স্পষ্ট বোঝা যায়। আর তার হাতও বেশ দরাজ, কারণ এই বাড়ির সহ বোর্ডারদের প্রায় এটা ওটা 5 রকম দামি খাবার এনে খাওয়ান এবং নিজেও খান, এবং মধ্যে মধ্যে সিনেমা থিয়েটারেও নিয়ে যান। ভ্রাম্যমান দালাল সেই জন্য মধ্যে মধ্যে 2-4-5 দিনের জন্য এবং কখনো কখনো 10 দিনের জন্য কলকাতার বাইরে বাইরে তাকে ঘুরতে হয়। উপরের তলার অধিবাসীদের মধ্যে একমাত্র রজতবাবুরই নিচের কবিরাজ মশাইয়ের পরিবারের সাথে বেশ ঘনিষ্ঠ সম্পর্ক আছে। এটা কিরিটি 2-4 দিনের মধ্যেই বুঝে গেছে। তাছাড়া জীবনবাবুর রসালো ইয়ার্কিও কিরিটির কান এড়িয়ে যায়নি। কিরিটি লক্ষ্য করেছিল নিচের তলাকার অধিবাসীদের মধ্যে কবিরাজ মশাইয়ের ছেলে ও মেয়ে অনিল শেখর ও অমলা উভয়ের সঙ্গেই রজতবাবুর কিঞ্চিত বেশ যেন আলাপ পরিচয় আছে। কেবলমাত্র অবগুণ্ঠনের অন্তরালবর্তিনী নিঃশব্দচারিণী কবিরাজের গৃহিণীর সঙ্গে আলাপ পরিচয় আছে কিনা সেটা জানবার সুযোগ হয়নি কিরিটির। কবিরাজ গৃহিণীকে
তো কখনো বাইরে বের হতে দেখা যেত না, কারণ শোনা যায় কবিরাজ মশাই নাকি সেটা পছন্দ করেন না। তাকে নিজেকেও বড় একটা বাইরে বের হতে দেখা যায় না। কবিরাজ মশাই রোজ সকাল 7টা থেকে দুপুর 1টা পর্যন্ত, দুপুর 2টো থেকে বিকেল 5টা পর্যন্ত এবং সন্ধ্যে 6টা থেকে রাত 12টা 12:30 পর্যন্ত বাইরের ঘরেই থাকেন। এবং তিনি যে আছেন সেটা মধ্যে মধ্যে একটিমাত্র তার গলা থেকে বেরোনো একটি ধ্বনি থেকে বোঝা যেত। মাগো, করালো বদনী, নিমুন্ন মালিনী, সবই তোর ইচ্ছা মা। প্রায় সদা নিঃশব্দ লোকটির বজ্রগম্ভীর কণ্ঠ থেকে ওই করাল বদনী নৃমুণ্ড মালিনী শব্দ দুটি যেন সমস্ত নিচের তলাটা গমগম করে তুলত। কবিরাজ ও তস্য গৃহিণীকে বাড়ির বাইরে না দেখা গেলেও দ্বিজপদ, ঝি সুন্দরী ও কবিরাজের ছেলে অনিল শেখর ও মেয়ে অমলাকে প্রায়ই আসতে যেতে দেখা যেত। তাদের চেহারা, চালচলন, বেশভূষা কোনোটারই যেন কোনো সামঞ্জস্য খুঁজে পাওয়া যেত না কবিরাজের সংস্কৃতির সঙ্গে। পরিচ্ছন্ন ছিমছাম বেশভূষা উভয়েরই। অনিল শেখর বিএ ক্লাসের 4র্থ বার্ষিকীর ছাত্র এবং মেয়ে অমলা আইএ ক্লাসের ছাত্রী। একদিন সন্ধ্যের দিকে নিত্যকারের মতো শান্ত ভ্রমণে বের হয়ে গলির মুখে নিম্ন কণ্ঠে ঘনিষ্ঠভাবে আলোচনারত অমলা ও রজতবাবুকে দেখে কিরিটি বুঝতে পেরেছিল রজতবাবুর নিচের তলায় সত্যকারের আকর্ষণটা কোনখানে। কিন্তু ন্যায়রত্ন লেনের ওপরে ও নিচের তলার অধিবাসীদের লক্ষ্য করার থেকেও যে উদ্দেশ্যে কিরিটি খুঁজে কষ্ট করে ওই অঞ্চলে এসে ডেরা বেঁধেছিল, কিরিটির চিন্তাধারাটা বেশিরভাগ সময় বিক্ষিপ্তভাবে তারই মধ্যে আবদ্ধ থাকত বলাই বাহুল্য। দিন 15 হয়ে গেল, কিন্তু এখনো পর্যন্ত ওই অঞ্চলের বিশেষ কোনো কিছুই কিরিটির অনুসন্ধিৎসু মনকে নাড়া দিতে পারেনি। তবু তার সতর্কতার অভাব ছিল না। বাইরে থেকে বেকার শান্তশিষ্ট ও একান্ত নির্লিপ্ত তাকে মনে হলেও ভিতরে ভিতরে তার তীক্ষ্ণ শ্রবণ মনন শক্তি চারদিকে সমানভাবে চলতে থাকে। সকালে ও দুপুরে কিরিটি নিজের ঘর থেকে বড় একটা বেরোয় না। বের হয় একেবারে সন্ধ্যে 7টার পর এবং রাত 12টা, কখনো কখনো বা 1টা-1:30টা পর্যন্ত আশেপাশে সমস্ত অঞ্চলটার পথে গলিতে সদা সতর্ক দৃষ্টিতে, অথচ বাইরে নির্লিপ্ত পথিকের মতো ঘুরে বেড়াত। এমন করেই দিন চলছিল। হঠাৎ এমন সময় একদিন একটা ব্যাপার শান্ত জীবনকে নাড়িয়ে দিল আচমকা। বিকেল 4টে হবে। উপরের তলার সেমি মেসের বোর্ডাররা কেউই তখন অফিস ও কর্মস্থল থেকে ফেরেননি, একমাত্র রজতবাবু ছাড়া। অবশ্য কিরিটি তার ঘরে নিত্যকারের মতো দরজাটা ভেজিয়ে ওই দিনকার সংবাদপত্রটাই আবার উল্টে পাল্টে দেখছিল। রজতবাবু দিন 4 ছিলেন না মেসে। ওই দিন সকালের দিকে পাটনা থেকে ফিরেছেন পুর সেরে। রজতবাবু যতক্ষণ তার ঘরে থাকেন গুনগুন করে প্রায় সর্বদাই গান করেন এবং কিরিটি পাশের ঘর থেকে তার সেই গুনগুনানি শুনেই বুঝতে পারছিল রজতবাবু তার ঘরেই আছেন। আর মাত্র মিনিট 20 আগে যে রজতবাবু নিচে নেমেছিলেন তার জুতোর শব্দেই বুঝতে পেরেছিল কিরিটি। হঠাৎ নিচের তলা থেকে, বলতে গেলে এখানে আসবার পর এই প্রথম, কিরিটি ভীষকরত্নের নাতি উচ্চ কর্কশ কণ্ঠস্বর শুনতে পেয়ে সত্যি চমকে ওঠে। ভদ্রলোক, জেন্টলম্যান, ঢের ঢের দেখা আছে আমার। ফের এ বাড়ি মুখো হয়েছ কি ঠ্যাং ভেঙে খোঁড়া করে দেবো জন্মের মতন। বেরো, বেরিয়ে যাও। কৌতূহলে কিরিটির শ্রবণেন্দ্রিয় সজাগ ও উৎকর্ণ হয়ে ওঠে। কবিরাজের চিৎকারের সঙ্গে সঙ্গেই প্রায়
রজতবাবুর মেয়েলি ঢঙের কণ্ঠস্বর শোনা যায়। এই যে আপনি বহুত চেঁচাচ্ছেন কেন বলুন তো মশাই? হ্যাঁ, বিবাহ করব আমি, আর বিবাহটা হবে অমলার সঙ্গে। আপনি তো অবান্ত তৃতীয় পক্ষ। হ্যাঁ, বাঘের মতোই যেন বিষক্রত্ন এবারে গর্জে উঠলেন। কি কি বললি বেটা? আমি তোর জন্মদাতা বাপ, আমি তৃতীয় পক্ষ, আর তুই কোথাকার এক ভবঘুরে ইন্স্যুরেন্সের দালাল, তুই যদি প্রথম পক্ষ। বেরো, বেরো এখান থেকে। বেরিয়ে আমি নিশ্চয়ই যাব। মনে রাখবেন, কেবল স্রেফ ভদ্রতার খাতিরেই কথাটা বলতে এসেছিলাম, নচেত মেয়েও আপনার কিন্তু সাবালিকা এখন। এ বিয়ে আপনি চেষ্টা করলেও আটকাতে পারবেন না। রজতবাবুর বক্তব্য শেষ হতে না হতেই বিষক্রত্নের কণ্ঠ আবার শোনা গেল। কালই তুই আমার বাড়ি ছেড়ে চলে যাবি, নইলে তোর মতো কুকুরদের কেমন করে সাহায্য করতে হয় তা আমি ভালো করে জানি। বেটা নচ্ছার পাজি ছুঁচো। থামুন তো, থামুন মশাই, অত চাচাবেন না, হাটে হাড়ি ভেঙে দেবো কিন্তু মশাই। প্রাপ্তবয়স্ক ছেলেমেয়ে, বিবাহটা শেষ পর্যন্ত যদি ঘটে যায়, ভদ্রলোক শৌখিন রজতবাবুর পক্ষে তার রোমশ ভাল্লুকাকৃতি কবিরাজ শ্বশুরমশাইটির তো একেবারে বদহজম ঘটাবে। না, আজকালকার আধুনিক মতিগতির ছেলেমেয়েরা বড় বেশি যেন দুঃসাহসী হয়ে উঠেছে। আবার রজতবাবুর কণ্ঠস্বর কিরিটির কানে এলো। শুনুন মশাই, আপনার ভালোর জন্যেই বলছি, এই নিয়ে বেশি ঘাটাঘাটি করবেন না। হ্যাঁ, অমলাকে আমি বিবাহ করবই। আপনার পিতৃত্বের পেনাল কোডের আইন কানুন ঢোপে টিকবে না এখানে, ঠিক আছে? মিথ্যে মিথ্যে কেন ঝামেলা বাড়াচ্ছেন? হ্যাঁ, ভালো ভালো রাজি হয়ে যান, ভদ্রভাবে ব্যাপারটা চুকে যাক। অল এক্সপেন্সেস আর মাইন, আই প্রমিস। কে তোমার প্রমিস চায় হে ছোকরা? দ্বিজপদ, আমার লাঠিটা দাও তো। পূজ্যপাদ ভাবি শ্বশুরের লাঠি? ভাবি পত্নীর পূজনীয় পিতৃদেব হলেও এ যুগের আধুনিক হবু জামাইয়ের বোধহয় আর সাহসে কুলোয় না। সব এগে প্রস্থান করলেন। বেচারি রজতবাবু। এমনিতে বাইরে শৌখিন প্রকৃতির ও নিরীহ শান্তশিষ্ট দেখতে হলে হবে কি, রজতবাবুর ভদ্রলোকটিকে তো কিরিটির মনে হচ্ছে এখন বেশ পরিকর্মায়। ইতিমধ্যে এক সময় কখন এক ফাঁকে দিব্যি সুন্দরী কবিরাজ নন্দিনীর মনোরঞ্জন করে বসে আছে, এবং স্বয়ং পিতৃদেব হয়েও বিষক্রত্ন ব্যাপারটির বিন্দু বিসর্গ টের পাননি। কিরিটি সংবাদপত্রে আর মনোনিবেশ করতে পারে না, এবং একটু পরেই রজতবাবুর পদশব্দ সিঁড়িতে আবার শোনা গেল। কিরিটি বুঝতে পারে রজতবাবু তার ঘরে এসে প্রবেশ করলেন, এবং আবার সঙ্গে সঙ্গে পদশব্দে বোঝা গেল বাইরে বের হয়ে গেলেন। সেই যে রজতবাবু গেলেন, দিন দুই আর ফিরলেন না মেসে। কিন্তু আশ্চর্য, উক্ত ব্যাপার নিয়ে সেই দিন বা তার পরের দিনও নিচে বিষক্রত্নের অন্তর্মহলে কোনো প্রকার সাড়া শব্দ পাওয়া গেল না। এমনকি পরের দিন দুপুরের দিকে কিরিটিকে একটু বের হতে হয়েছিল, ফেরবার পথে গলির মাথায় অমলার সঙ্গে চোকাচোকিও হয়ে গেল। সঙ্গে তার এক সহপাঠিনী বা বান্ধবী বোধহয় ছিল। পরস্পর পরস্পরের সঙ্গে হেসে হেসে কথা বলতে বলতে কবিরাজ গৃহের দিকেই আসছিল। রজতবাবু ফিরে এলেন দিন দুই পরে দুপুরে। জ্যৈষ্ঠের শেষ, প্রখর রৌদ্রতপ্ত দুপুরে আকাশটা যেন একটা তামার মতো পুড়ে ঝাঁঝা করছে। বাতাসে যেন আগুনের উগ্র একটা বিশ্রী ঝাঁজ। দরজাটা ভেজিয়ে দিয়ে কিরিটি একটা টেবিল ফ্যান চালিয়ে একজোড়া তাস নিয়ে পেসেন্স খেলছিল। বাইরে থেকে রজতবাবুর গলা শোনা গেল। আগে ভিতরে আসতে পারি কিরিটি বাবু? কে? ও, হে রজতবাবু যে, আরে আসুন আসুন। দরজা ঠেলে রজতবাবু এসে কিরিটির ঘরে প্রবেশ করলেন। বেশভূষা যেন সামান্য একটু মলিন, মাথার চুল অযত্ন বিন্যস্ত, কিন্তু মুখখানি বেশ প্রফুল্লই মনে হলো। হঠাৎ রজতবাবুর মুখের দিকে তাকিয়ে কেন যেন কিরিটির মনে হয় মাত্র এই 2 দিনেই
ভদ্রলোকের বয়সটা যেন হু হু করে বেড়ে গিয়ে গালে ও কপালে বয়সের রেখা পড়েছে। বসুন। তারপর কি খবর রজতবাবু? এই দুদিন ছিলেন কোথায়? চেয়ারটা টেনে নিয়ে বসতে বসতে ক্লান্ত অবসন্ন কণ্ঠে রজতবাবু বললেন, না, মানে একটু কাজে গিয়েছিলাম বর্ধমানে। কিরিটি উঠে গিয়ে টেবিল ফ্যানটা একটু ঘুরিয়ে দিল রজতবাবুর দিকে। ইন্স্যুরেন্সের ব্যাপারে বোধহয়। না, তা নয়। দাদামশাইয়ের একটা বাড়ি আছে বর্ধমানে। তা মা যতদিন বেঁচে ছিলেন ওইখানেই তো ছিলেন। তার মৃত্যুর পর থেকে বাড়িটা তালা দেওয়াই পড়েছিল। কলকাতা আর নয়, তাই ভাবছি এবার সেখানে গিয়েই থাকবো। তা কাজকর্মের আপনার অসুবিধা হবে না কলকাতা ছেড়ে গেলে? মশাই, কলকাতা শহর তো নয়, যেন একটা বাজার। ঘৃণা ধরে গিয়েছে আপনাদের এই ধুলোবালি ধোয়া আর ৩৬ জাতের মানুষের ভিড়ের কলকাতা শহরের ওপরে। মানুষ থাকে এখানে। কিরিটি আজকে রজতবাবুর কথাগুলো শুনে যেন বেশ একটু অবাক হয়, কারণ কয়েকদিন আগেও কিরিটি শুনেছে রজতবাবু জীবনবাবুকে বলছেন, ছে, আপনাদের গ্রাম্য জীবন আর সুগর্ব মাথায় থাক আমার। বেঁচে থাক ভাই আমার এই কলকাতা শহর। আজকাল মানুষের সেরা তীর্থস্থান হলো কলকাতার মুম্বাই, এই দুটি শহর, বুঝলেন মশাই? কিন্তু কিরিটি মুখে জবাব দেয়। তা যা বলেছেন। হঠাৎ পরক্ষণেই রজতবাবু চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালেন। রজতবাবু আর দাঁড়ালেন না, বের হয়ে গেলেন। হঠাৎ যেমন এসেছিলেন তেমনই হঠাৎই যেন প্রস্থান করলেন। কেনই বা এলেন, আবার হঠাৎ কেনই বা চলে গেলেন, কিরিটি যেন ঠিক বুঝতে পারে না। বর্ধমানে গিয়েছিলেন এই সংবাদটুকুই মাত্র কিরিটিকে দেবার এমনই বা কি প্রয়োজন ছিল? না ভদ্রলোকের আরও কিছু বলবার বা কিছু জানাবার ছিল কিরিটিকে? অন্যমনস্কভাবে কিরিটি তাসগুলো হাতে নিয়ে নাড়াচাড়া করতে থাকে। দুপুরের স্তব্ধ নির্জনতায় একটা ক্লান্ত রিকশার ঘণ্টা টং টং শব্দে নিচের গলির পথে ক্রমে ক্রমে মিলিয়ে গেল। বাইরে বারান্দায় রেলিংয়ের ওপর বসে একটা কাক কর্কশ্বরে কা কা করে ডাকছে। ওই দিনই রাত তখন প্রায় 12:30 হবে। নিত্য নৈমিত্তিক রাতের টহল সেরে কিরিটি ন্যায়রত্ন লেনের বাসায় ফিরছিল। নিঝুম নিস্তব্ধ হয়ে গিয়েছে পাড়াটা। গলির মুখে গ্যাসের বাতিটাও যেন স্তিমিত মধ্যরাত্রির ক্লান্ত রাত জাগা প্রহরীর মতো এক চক্ষু মিলে পিট পিট করে তাকিয়ে আছে একান্ত নির্লিপ্তভাবে। গলিপথের শেষ পর্যন্ত শেষ গ্যাসের আলোটি পর্যাপ্ত নয়। অস্পষ্ট ধোঁয়াটে একটা আলো ছায়ায় যেন রহস্য ঘনিয়ে উঠেছে গলিপথের শেষ প্রান্তে। মধ্যগ্রীষ্ম রাতের আকাশের যে অংশটুকু মাথা তুলে উপরের দিকে তাকালে চোখে পড়ে, সেখানে শুধু ইতস্তত বিক্ষিপ্ত কয়েকটা ঝকঝকে তারা। অন্যমনস্কভাবে স্লথ পায়ে কিরিটি ফিরছিল। হঠাৎ থমকে দাঁড়ালো কিরিটি। গলিপথের শেষ প্রান্তে প্রায় সমস্তটাই জুড়ে একটা কালো রঙের সিডেন বডির গাড়ির পেছনের দিকের অংশটা যেন সামনের শেষ পথটুকুর সবটাই প্রায় রোধ করে দাঁড়িয়ে আছে। আবছা আলো আধারিতে গাড়ির পেছনের প্রজ্বলিত লাল আলোটা যেন শয়তানের রক্তচক্ষুর মতো ধক ধক করে চলছে, এবং পথের মাঝখানে হঠাৎ দাঁড়াবার সঙ্গে সঙ্গেই যেন কিরিটির অন্যমনস্ক নিষ্ক্রিয়তাটা কেটে যায়। সমস্ত ইন্দ্রিয় তার সজাগ ও সক্রিয় হয়ে ওঠে মুহূর্তে। এই পরিচিত অপ্রশস্ত গলির মধ্যে এত রাত্রে অত বড় চকচকে গাড়িতে চেপে কার আবার আবির্ভাব ঘটল? সঙ্গে সঙ্গে কিরিটির মনে পড়ে ইতিপূর্বে আরও 2 দিন ওই গলিপথেই কোনো গাড়ি ঠিক আসতে বা যেতে তার নজরে না পড়লেও গাড়ির টায়ারের কাদা মাখা ছাপ তার চোখে পড়েছে। তবে হয়তো
এই গাড়িটারই টায়ারের ছাপ ও দেখেছে। গাড়ির পেছনের নাম্বার প্লেটটার দিকেও তাকালো, WBB 6690। আবছা আলো অন্ধকারেও গাড়ির কালো মসৃণ বডিটা চকচক করছে। হঠাৎ কিরিটি আবার সতর্ক হয়ে ওঠে গাড়ির দরজা খোলা ও বন্ধ করার শব্দে। তারপরে কানে এলো দুটো কথা। আচ্ছা, তাহলে ওই কথাই রইল। একটা চাপা পুরুষ কণ্ঠ, দ্বিতীয় কণ্ঠটা কোনো নারীর হলেও কথাগুলো স্পষ্ট শোনা গেল না। সঙ্গে সঙ্গে ইঞ্জিনের শব্দ শোনা যায়, গাড়িটা ব্যাক করছে। দ্রুত পদে কিরিটি পিছিয়ে গিয়ে ওই গলির মধ্যেই বাড়ির মধ্যবর্তী সরু অন্ধকার প্যাসেজটার মধ্যে আত্মগোপন করে দাঁড়ালো। গাড়িটা ধীরে ধীরে ব্যাক করে গলিপথ থেকে বেরিয়ে গেল। দামি গাড়ি, ইঞ্জিনের বিশেষ কোনো শব্দই শোনা গেল না। আরও 4-5 মিনিট বাদে কিরিটি অন্যমনস্কভাবে ভাবতে ভাবতে আবার অগ্রসর হলো বাসার দিকে। একটু এগিয়ে যেতেই তার নজরে পড়ল নিচের তলায় কবিরাজ মশাইয়ের বাইরের ঘরের খোলা জানলা পথে তখনও আলোর একটা আভাস আসছে। সদর দরজাটা বন্ধ, কিন্তু গলির দিককার জানলা খোলা। জানলার কোণ ঘেঁষে দাঁড়িয়ে তেরচাভাবে কিরিটি ঘরের মধ্যে দৃষ্টিপাত করল। রোমশ ভাল্লুকের মতো কবিরাজ বিশকরত্ন ফরাসের ওপর বসে আছেন, আর তার অদূরে ঘরের মধ্যে পার্টিশানের পর্দাটা তুলে দাঁড়িয়ে আছেন চিত্রাপিতের মতো অপরূপ লাবণ্যময়ী এক নারী। বয়স কিছুতেই 30-32-এর বেশি হবে না বলেই মনে হয়। পরিধানে ধপধপে সাদা কালো চওড়া শান্তিপুরী শাড়ি, মাথার অবগুণ্ঠন খসে কাঁধের ওপর এসে পড়েছে। গলার চকচকে সোনার হাড়ের একটা অংশ দেখা যায়, হাতে সোনার চুড়ি, কপালে 2 টানা বঙ্কিম সুর, ঠিক মধ্যস্থলে একটা সিঁদুরের টিপ। কিন্তু এই সামান্য বেশভূষাতেও তার রূপ যেন ছাপিয়ে যাচ্ছে। কোনো মানুষ নয়, যেন পটে আঁকা নিখুঁত একখানা চিত্র। মুগ্ধ কিরিটির দু চোখের দৃষ্টি যেন বোবা স্থির হয়ে থাকে। হঠাৎ চাপা কণ্ঠে সেই নারী চিত্র যেন কথা বলে উঠল। যথেষ্ট তো হয়েছে, আর কেন? এবার ক্ষমা দাও। নিঃশব্দ কুৎসিত হাসিতে ভাল্লুক সদৃশ্য বিষকরত্নের মুখটা যেন আরো বিভৎস হয়ে উঠল। কেবল একটা কথা সেই নিঃশব্দ কুৎসিত হাসির মধ্যে শোনা গেল, পাগল। আচ্ছা, তুমি কি শয়তান না মানুষ? আবার সেই কুৎসিত নিঃশব্দ হাসি ও সেই পূর্বোচ্চারিত একটি মাত্র শব্দ, পাগলি। ছি ছি, গলায় দড়ি জোটে না তোমার? দুঃসহ ঘৃণা ও লজ্জায় যেন ছি ছি শব্দ দুটি নারী কণ্ঠ থেকে উচ্চারিত হলো। এবারে আর প্রত্যুত্তরে হাসি নয়, সেই পরিচিত দুটি কথা, মাগো, করাল বদনী নিমুন্ন মালিনী, সবই তোর ইচ্ছে মা। কবিরাজ মশাইয়ের কণ্ঠস্বর আবার শোনা গেল। যাও, ভিতরে যাও, পাগলামি করো না, আমার পূজার সময় হলো। এরপর আর ভদ্রমহিলা দাঁড়ালেন না, কেবলমাত্র তীব্র তীক্ষ্ণ একটা কটাক্ষ হেনে মাথায় ঘোমটাটা তুলে দিয়ে নিঃশব্দে অন্দরেই বোধহয় প্রস্থান করলেন। এবং যাবার সময় তাঁর দু চোখের দৃষ্টিটা যেন মুহূর্তের জন্য ধারালো ছুরির ফলার মতো ঝিঁকিয়ে উঠল বলে কিরিটির মনে হলো। বিষকরত্ন মহিলাটির গমন পথের দিকে বারেক মাত্র তাকিয়ে আবার নিঃশব্দে কুৎসিত হাসি হাসলেন দন্তপাটি বিকশিত করে, এবং নিম্নকণ্ঠে বললেন, মাগো, মা, করাল বদনী নিমুন্ন মালিনী, মা। ভদ্রমহিলাটি কে? এর মধ্যে তো কিরিটি ওকে কখনো দেখেনি। তবে কি উনি কবিরাজ মশাই সেই অন্তঃপুরচারিণী সদা অবকুণ্ঠনবর্তী সহধর্মিণী? কিন্তু তাই যদি হয়, স্বামী স্ত্রীর মধ্যে ক্ষণপূর্বে কথাগুলো শুনে
স্বামী স্ত্রীর মধ্যে খুব একটা প্রীতির সম্পর্ক আছে বলে তো মনে হলো না কিরিটির। আর অত বড় চকচকে গাড়ি হাঁকিয়েই বা এই গভীর রাতে কে এসেছিল কবিরাজ গৃহে? দিনের বেলা তো কাউকে কখনো অত বড় গাড়ি হাঁকিয়ে কবিরাজ ভবনে কিরিটি আসতে দেখেনি আজ পর্যন্ত। এবং যেই হোক আগন্তুক, তাকে গাড়িতে বিদায় দিতে গিয়েছিল নিশ্চয়ই ওই মহিলাই। কবিরাজ মশাই যাননি, তিনি ঘরের মধ্যেই ছিলেন। অনেক রাত পর্যন্ত কিরিটির মাথায় ওই চিন্তাগুলোই ঘোরাফেরা করতে থাকে বারবার। কে ওই মহিলা, আর কেই বা সেই আগন্তুক নিশীথ রাত্রে গাড়ি হাঁকিয়ে এসেছিল কবিরাজের বাড়িতে? কিরিটি এই কয়দিনে পাড়ার 2-4 জনের কাছ থেকে ও অন্নপূর্ণা রেস্তোরাঁয় চায়ের কাপ নিয়ে বসে বসে কবিরাজ মশাইয়ের সম্পর্কে যে সংবাদটুকু আজ পর্যন্ত সংগ্রহ করতে পেরেছে, তাতে করে এটাই বোঝা যায় যে বিষকরত্ন লোকটা মন্দ নয়। নির্বিবাদী, শান্তশিষ্ট ভদ্রলোক। পাড়ায় কারো সঙ্গে কোনো ঝগড়া বিবাদ নেই, কারো সাথেও নেই, পাছেও নেই। নিজের কবিরাজি ব্যবসা ও ওষুধপত্র নিয়ে সর্বদা ব্যস্ত। মৃতভাষী কবিরাজ মশাই পাড়ার কারোর সঙ্গে বড় একটা মেশামেশি করেন না, যদিও তার পুত্রকন্যার সঙ্গে অনেকেরই আলাপ পরিচয় আছে পাড়ার মধ্যে। কবিরাজ মশাইয়ের কথা ভাবতে ভাবতে নতুন করে আবার কিরিটির অনিল বাবুর কথা মনে পড়ে। কিরিটির ঘরে ভদ্রলোক ছিলেন। ওই মধ্যরাত্রির শান্ত নিস্তব্ধতায় একাকী ওই ঘরের মধ্যে অদ্ভুত একটা অনুভূতি যেন কিরিটির মনকে অক্টোপাসের ক্লেদাক্ত অষ্টবাহুর মতো চারপাশ থেকে জড়িয়ে ধরতে থাকে। মাত্র মাস দেড়েক আগে হঠাৎ একদিন সকালে তাকে আর এ ঘরে দেখা গেল না, এবং তারপরে তার মৃতদেহ আবিষ্কার হলো শ্যামবাজার ট্রাম ডিপোর পেছনের রাস্তায়। ভদ্রলোকের প্রেম ছিল একটা তরুণীর সঙ্গে, পাগনান গার্লস স্কুলের একজন শিক্ষায়ত্রী, নাম বিনোতা দেবী। আচ্ছা, ভদ্রমহিলা অনিলবাবুর আজ পর্যন্ত কোনো খোঁজ খবর নিলেন না কেন? হঠাৎ মনে হয় কিরিটির, বাগনানে গিয়ে বিনোতা দেবীর সঙ্গে একটিবার দেখা করলে কেমন হয়। কথাটা মনে হবার সঙ্গে সঙ্গে কিরিটি ঠিক করে ফেলে কাল সকালে উঠে সোজা সে একবার বাগনানে যাবে সর্বপ্রথম, দেখা করবে সে বিনোতা দেবীর সঙ্গে একবার। শুনলেন কিরিটি কাহিনী হাড়ের পাশা প্রথম পর্ব। গল্প পাঠে ও সূত্রধার আমি সায়ক। কিরিটির ভূমিকায় সায়ন, বিকাশের ভূমিকায় নীলাঞ্জন, কবিরাজের ভূমিকায় বিস্ময়ন, রজতের চরিত্রে দেবশঙ্কর, সত্যশরণ এবং অবিনাশের চরিত্রে মনোজিৎ, চায়ের দোকানের দ্বিতীয় যুবক ফটিকের চরিত্রে তমাল, সুরমার চরিত্রে মুনমুন, বিনোদার চরিত্রে মেঘলা এবং বংশীবদনের চরিত্রে দীপ্তদীপ। গল্পের পোস্টার ডিজাইন, সাউন্ড ডিজাইন এবং স্পেশাল এফেক্টস করেছে ভঞ্জস আর্ট। গল্পের সম্পাদনা ও পরিচালনায় ছিলাম আমি সায়ক। খুব শিগগিরই দ্বিতীয় ভাগ আসছে, তাই যদি রহস্যের জট খুলতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং শেয়ার করুন সবার সাথে।